নমস্কার। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ভারত সরকারের উপর দেশের মধ্যে থেকেই প্রচণ্ড চাপ বাড়ছিল পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার। এমন পদক্ষেপ যাতে পাকিস্তান আর কোনোদিন এই ধরনের সন্ত্রাসবাদের পথে পা বাড়াতে না পারে, ভারতের আর কোনো ক্ষতি না করতে পারে। এবং এর জন্য অনেকে বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিলেন। কেউ বলছিলেন জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হোক, কেউ বলছিলেন পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে দখলে নেওয়া হোক, কেউ বলছিলেন এর আগের বারে সার্জিক্যাল স্ট্রাইকের সময় সেনাবাহিনী এবং পরবর্তীকালে 2019 সালে পুলওয়ামা হামলার পরে বিমান বাহিনী সুযোগ পেয়েছে, তাহলে এবার নৌবাহিনীকে সুযোগ দেওয়া হোক, কারণ নৌবাহিনী তাহলে করাচি বন্দর ধ্বংস করতে পারে, অথবা করাচি বন্দর এবং গদর বন্দরে নেভাল ব্লকেট বা নৌ অবরোধ করতে পারে, এবং তার দ্বারা তারা পাকিস্তানকে অন্যান্য বহু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন করতে পারে। কারণ এর আগে যখন নৌবাহিনী অংশগ্রহণ করেছিল 1971 সালে, তখন তারা নতুন দেশের জন্ম দিয়েছিল, ফলে নৌবাহিনীকে সুযোগ দেওয়া উচিত। এবং এই ধরনের আরো অনেক কথাবার্তা ধীরে ধীরে উঠে এসেছে। এর ফলে ভারতের উচ্চ পর্যায়ে যেসব কমিটি আছে এবং ভারতের বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্দেশিত কমিটি, তারা প্রত্যেকে বসে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী এই ঘটনার সময় দেশে ছিলেন না, তিনি গেছিলেন সৌদি আরবে, এবং সেখান থেকে তিনি সফর কাটছাট করে দেশে ফিরে আসেন। এবং এই গুরুত্বপূর্ণ মিটিংটি সংঘটিত হওয়ার পর দেশের বিদেশ সচিব অর্থাৎ বিক্রম মিস্ত্রি তিনি এসে জানান যে পাকিস্তানের বিরুদ্ধে 5 দফা পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। এই 5 দফা পদক্ষেপ 5টি পরমাণু বোমার সমান ছিল। কারণ এর আগে ভারতের সঙ্গে পাকিস্তানের বহুবার দ্বন্দ্ব লেগেছে, যুদ্ধ হয়েছে, সন্ত্রাসবাদ ইস্যুতেও বহুবার ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। 2016 সালে উড়ি হামলা, 2019 পুলওয়ামা হামলা, কিন্তু তারপরেও এই ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি, যেটা এইবারে ঘটেছে। এইবারে পেহেলগামে 26 জন হিন্দু পর্যটকের খুন হওয়ার পর ভারত প্রথম যে ঘোষণাটি করেছে সেটা সবাইকে চমকে দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। হ্যাঁ, সিন্ধু যা পাকিস্তানের প্রাণ প্রবাহ, সেই নদীর জলকে ভারত এবার আটকে দেবে। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন মিডিয়ায় দেখেছেন, বারবার তারা চিৎকার করছে সিন্ধু জল চুক্তি বাতিল, সিন্ধু জল চুক্তি বাতিল, ভারত থেকে আর এক ফোঁটা জল সিন্ধুর মাধ্যমে পাকিস্তানে যাবে না। ব্যাপারটা আসলে এরকম নয়। রাতারাতি একটা ঘোষণা করা মানে নদীতে বাঁধ দিয়ে সব জল আটকে দেওয়া সম্ভব নয়, বিশেষত যেখানে সিন্ধু এবং তার অন্য দুটি উপনদীর উপর আমাদের কোনো প্রকার বাঁধ নেই। তাই এই ঘটনার অর্থ হচ্ছে ভারত এই মুহূর্তে জল সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে শেয়ার করবে না, এবং পাকিস্তান সেই অনুযায়ী কোনো ব্যবস্থাও নিতে পারবে না। এবং যেহেতু এই চুক্তি ভারত স্থগিত রেখেছে, তাই ভারত ইচ্ছে করে এই জলের প্রবাহকে আটকাতেও পারে, আবার হঠাৎ অতিরিক্ত জল ছেড়ে বন্যাও ঘটিয়ে দিতে পারে। ফলে সামগ্রিকভাবে পাকিস্তানের একটা বিশাল বড় ক্ষতি করার ক্ষমতা ভারতের হাতে চলে এসেছে। অনেকেই এই সিন্ধু জল চুক্তি বললেন ওয়াটার বম, অর্থাৎ এটি একটি জল বোমা, যেটা ভারত যদি চায় তাহলে নিয়ন্ত্রণ করতে পারে। বারবার বিভিন্ন যুদ্ধের সময় এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় চিন্তা। এর আগে 1960 চুক্তি স্বাক্ষরের পর থেকে 1965, 1971 এবং 1999 3বার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, কিন্তু কখনোই এই সিন্ধু জল চুক্তির উপর কোনো প্রভাব পড়েনি। কারণ মানবিক কারণে ভারত এটাকে যুদ্ধের আওতা থেকে বাদ দিয়ে রেখেছিল। যুদ্ধ হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর, কিন্তু সাধারণ কৃষকদের যাতে চাষের কাজে ক্ষতি না হয় তার জন্য ভারত সিন্ধুর জল বন্ধ করে। কিন্তু এবারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ভারত প্রথমবারের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলো। প্রধানমন্ত্রী মোদী আগেই জানিয়েছিলেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না, এবং তখন থেকেই মনে করা হচ্ছিল যে এই সিন্ধু জল চুক্তি বিষয়ে ভারত ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা যে এইভাবে গ্রহণ করা হবে তা অনেকেই ভাবতে পারেন। এর মধ্যেও প্রসঙ্গ উঠছে, তাহলে এই জল চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, ভারত চুক্তি থেকে বেরিয়েও যায় বা চুক্তিকে অমান্য করার কথাও বলেনি, সাময়িকভাবে স্থগিত রেখেছে। তাহলে এখনো সিন্ধু এবং তার অন্য দুটো উপনদী দিয়ে জল পাকিস্তানে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ভারতের তরফ থেকে নদীগুলোর যেটুকু জল পাকিস্তানে যেত সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের স্থলপথে যোগাযোগের একমাত্র রাস্তা যা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, প্রাচীনকালের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর অবস্থিত, সেই পাঞ্জাবের আটারি ওয়াঘা বর্ডার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। ভারতে যে সকল পাকিস্তানি নাগরিক এসেছেন তাদেরকে 1 মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। অপরদিকে পাকিস্তানে অবস্থিত ভারতীয়দেরকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে। তাছাড়া কেন্দ্র সরকার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিং করে জানিয়েছে যে তাদের রাজ্যে থাকা পাকিস্তানি বাসিন্দাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া এর আগে যে সকল ভিসা মঞ্জুর করা হয়েছিল পাকিস্তানিদেরকে ভারতে আসার জন্য, সেই সকল ভিসা তৎকাল ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পাকিস্তানের যে সকল হিন্দু সম্প্রদায়কে লং টার্ম ভিসা বা এলটিভি ইস্যু করা হয়েছিল সেগুলো কিন্তু বহাল থাকছে। আর সার্ক ভিসার দৌলতে যে সকল কূটনীতিকদের ভিসা দেওয়া হয়েছিল তার ব্যবহার সীমিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে পাকিস্তানের সঙ্গে ভারত তার যোগাযোগকে কমিয়ে আনতে চাইছে। তৃতীয় ধাপ, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে অবস্থিত পাকিস্তানের স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীর যে আধিকারিক অর্থাৎ ডিফেন্স অ্যাটাশে
যারা সামরিক দূত, তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে বলে দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে ভারতও তার নৌ, বিমান এবং স্থল সেনাবাহিনীর আধিকারিক বা ডিফেন্স অ্যাটাশেদের ইসলামাবাদ থেকে নিজের দেশে ফিরিয়ে আনছে। অর্থাৎ দুই দেশ নিজেদের মধ্যে সামরিক সমঝোতার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে। চতুর্থ পয়েন্ট, দুই দেশের যে হাই কমিশনগুলি রয়েছে সেখানে আধিকারিকের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করে দেওয়া হবে, অর্থাৎ প্রায় অর্ধেক। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তানের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক তার স্তরটাকে অনেকটাই নামিয়ে আনতে চলেছে। এই ধরনের পদক্ষেপ এর আগে যে সকল যুদ্ধ ঘটেছিল সেখানে কিন্তু দেখা গেছিল, শুধু প্রথম পয়েন্ট সিন্ধু জল চুক্তি স্থগিত করা বাদে। অর্থাৎ ভারত ধীরে ধীরে যেভাবে পরপর স্টেপগুলি নিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে ভারত হয়তো পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণ উদ্যমে যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এবং শোনা যাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনী ভারতের মধ্য অঞ্চলে আক্রমণ নামে একটি বিমান মহড়ায় অংশ নিয়েছে। তারপরের দিন ভারতীয় সেনাবাহিনী রাজস্থানের থর মরুভূমিতে একটি মহড়ায় অংশ নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এরা প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে একটা সম্ভাব্য আক্রমণের। মনে করা হচ্ছে যে এই ইস্যুকে কাজে লাগিয়ে হয়তো পাক অধিকৃত কাশ্মীর পিওকে সেটাকে ভারত দখল করার পথে এগোতে পারে, কারণ এই মুহূর্তে তার জন্য খুব ভালো পরিস্থিতি রয়েছে। একদিকে আন্তর্জাতিক মহল এই সন্ত্রাসবাদী ইস্যুতে ভারতের সমর্থন করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে ভারত যে সিদ্ধান্ত নেবে তারা তার পাশে থাকবেন। যেহেতু সন্ত্রাসী হামলা হয়েছে তাই চীনকেও বাধ্য হয়ে ভারতের পাশে থাকার বিবৃতি দিতে হয়েছে। হয়তো তলে তলে তারা পাকিস্তানকে সাহায্য করবে, কিন্তু মুখে তো তাদেরকে বলতে হচ্ছে যে তারা ভারতের পাশে রয়েছে। ফলে সামগ্রিকভাবে ভারত যদি এখন কোনো ব্যবস্থা নেয় তার নিজের হারানো জমি পুনরুদ্ধারে, সেক্ষেত্রে কিন্তু কারো কিছু বলার থাকবে না। আর মনে হচ্ছে ভারত সেই পথেই এগোচ্ছে। আর 5 নম্বর, ভারতে অবস্থিত পাকিস্তানিদেরকে 27 এপ্রিলের মধ্যেই দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যদি এখান থেকে বেরিয়ে না যান তাহলে তাদেরকে অবাঞ্ছিত ব্যক্তি বা অনুপ্রবেশকারী ঘোষণা করে ভারত সরকার যে কোনো মুহূর্তে গ্রেফতার করে নিতে পারে। এই নিয়ে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে এবং গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে পাকিস্তানি সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে এবং তাদেরকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। ফলে সামগ্রিকভাবে বলা যায় ভারত এই যে 5টা পদক্ষেপ নিয়েছে, এই 5টা কিন্তু 5টা পরমাণু বোমার সমান একটা পদক্ষেপ। এর ফলে পাকিস্তান একদিকে যেমন কূটনৈতিক স্তরে চাপে পড়বে, অন্যদিকে সিন্ধুর জলপ্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদেরকে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে তাদের দেশের অভ্যন্তরে যারা বালুচ বিদ্রোহী গোষ্ঠী, স্বাধীনতাকামী গোষ্ঠী তারা এবং টিটিপি তেহরিক তালিবান পাকিস্তান, তাছাড়া পাক তালিবান, তারা ইতিমধ্যেই পাকিস্তান সরকারকে ব্যস্ত করে রেখেছে। এখন পূর্ব সীমান্তে ভারতও যদি কড়া সৈন্য তৎপরতা দেখায় তাহলে কিন্তু পাকিস্তানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।